কিরে কি করছিস এত মনোযোগ দিয়ে? পড়ছি তারকাদের বন্ধুত্ব, কে কার কত ভালো বন্ধু এই নিয়ে বিশাল বর্ণনা লেখা হয়েছে, যত সব বানানো গল্প। আসলে তোর মনটাই পেঁচানো। কেন প্যাচানো আবার কি করলাম? কেন মানে তারকাদের এত ভালো বন্ধুত্ব আর তুই কিনা বলিস লোক দেখানো। শোন, আমি বাজি ধরে বলতে পারি এগুলো সব লোক দেখানো, ঠিক আছে? উপরে উপরে ভালো বন্ধু সাজে আর ভিতরে ভিতরে একে অপরের মধ্যে হিংসা ভরা। ওকে চল বাজি ধরি। ঠিক আছে ধরি। কত টাকা? টাকা? তুই তো বললি বাজি, টাকা লাগবে না? তাই বলে টাকা? সবসময় টাকা আর টাকা, টাকা ছাড়া কিছু বুঝিস তুই? আর তুমি যে শুধু খাই খাই করো। তাতে কি হয়েছে? খাই খাই করি আমি ঠিকই, কিন্তু খেতে বসলে সবটুকু তো তুই সাবার করিস। আমি কি আর সাথে খাই? তোমার খাবারটা আমি না খেলে তো তুমি মোটু রানী হয়ে যাবে। হয়েছে, আমার আর উপকার করতে হবে না। এবার বল, তারকাদের মাঝখানে তুই যুদ্ধ লাগাবি কিভাবে? আমি পারবো। কিভাবে সেটা? তারায় তারায় প্যাচ লাগিয়ে দেব। বুঝলাম তো পেজ কি লাগাবি, কিন্তু কিভাবে সম্ভব? কেন কল্লোল ভাই নিগারাপার কথা মনে আছে? প্যাচ লাগিয়েছিলাম, তারপর কি হয়েছিল? ওরে বাবা, তাহলে তো রীতিমতো যুদ্ধ লেগে যাবে। হ্যাঁ আমি তো সেটাই চাচ্ছি, তারায় তারায় যুদ্ধ। তারকা যুদ্ধ। এই ক্যামেরা অফ কর, 2টা মিনিট কাকা, 2 মিনিট। অনিমেষ আজ আপনার সম্পর্কে বলেছেন যে আপনি নাকি ভালো নাটক বানান না, আপনার নাটকের মান নাকি খুবই খারাপ। অনিমেষ জি তাহলে ফান করে বলছে? না, সিরিয়াসলি বলেছেন আমাদেরকে। এটা ইম্পসিবল, এটা সম্ভব না তো অনিমেষের। আর কি অনিমেষ এক্স্যাক্টলি কি বলছে আপনি আমাকে বলেন। শিল্প কখনোই কোনো কিছু মাথায় রেখে করা উচিত না। সৌদদের মতো ডিরেক্টররাই এরকম আজে বাজে জিনিসপত্র চিন্তা করে তারপর বানায়। আমার মনে হয় শিল্প সবসময় ব্যক্তি স্বাধীনতা এবং আনন্দের থেকেই হওয়া উচিত। আমাদের অনিমেষ যদি সত্যজিৎ রায়ের 2টো গল্প পড়ে চিন্তা করে যে পুরো বাংলা সাহিত্য সে পড়ে ফেলছে, তাহলে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যায় না? অনিমেষকে একটু জিজ্ঞেস করেন যে রবীন্দ্র রচনাবলীর চেহারা কখনো দেখেছে কিনা। সত্যিকার অর্থে সৌদ তো আসলে অভিনয় করার জন্যই এই ডিরেকশন নামক এই যে ছলা কলা শুরু করছে। আসলে ও অভিনেতা হওয়ার জন্য এখানে আসছে এবং সেই জন্য ও ঘুরে ফিরে দেখবেন একসময় অভিনেতাই হয়ে যাবে। ও ডিরেকশন যে কিছু পারে না এবং হয় না ডিরেকশন কিছু, সেটা ওর অভিনয় দেখলেই বোঝা যায়। বড় নায়িকারা এক্স্যাক্টলি কেন তাহলে আমার সাথে কাজ করছে? আমি ডিরেক্টর দেখে? কারো কোনো ঠেকা পড়েনি এই প্রসঙ্গে। অনিমেষ করে দেখাক। আমি একটা ঘটনা বলি। একবার 7 জন ডিরেক্টরকে নিয়ে একটা নাটক তৈরির কথা ছিল, তো সেটা নিয়ে চ্যানেলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তো সেই 7 জনের মধ্যে আমিও ছিলাম, অনিমেষও ছিল। হেড অফ প্রোগ্রাম বলল এখানে তো সৌদ এবং দোদুল ছাড়া কেউ অভিনয় করতে পারে না। এরপরে সম্ভবত আমার আর কিছু বলার নেই। নিশ্চয়ই কোনো একটা চ্যানেলের হেড অফ প্রোগ্রামকে অনিমেষ ছোট করে দেখবে না। আপনার ডিরেকশনে আতলামি থাকে, আপনার ডিরেকশনে কষ্ট কমানোর জন্য আলোর ব্যবহার কম করা হয়, এই প্রশ্ন উনি রেখেছেন। আসলে আপনার মনে হয় দেখে থাকবেন সৌদের চোখে একটা মোটা ভারী চশমা থাকে, ও চোখে কিছুই দেখে না। ও নাটকও বানায় না দেখে দেখে, আইডিয়া করে যে এই শুনলো দেখে, মানে অন্ধলোক যা করে আইডিয়া করে করে সব কিছু করে। আর ও কি বুঝবে? ওর নাটকের আলো সম্পর্কে কোনো জ্ঞানই নেই। উনি তো বলেছে আপনার নাটকের মান একদমই ভালো না, আপনি নাটক বানাতে পারেন না, আপনি কানা বাবা, চোখে দেখেন না, আপনার নাটকের সবগুলো সিকোয়েন্সে অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না চোখে। আপনার তো সবকিছু দেখার দরকার নেই, আপনি দেখবেন মনিটরটা। তো আমি মনিটরটা ভালো করে দেখতে পারি দেখে আমি লাইট কম করে কাজটা করতে পারি, এবং আমি রিয়েলিটি নিয়ে কাজ করি। অনিমেষের রিয়েলিটি তো ডিফারেন্ট। অনিমেষের লাইফ হচ্ছে শাহবাগ কেন্দ্রিক লাইফ দিয়ে পুরো নাটক চলে নাকি? ওর নাটক সব এক ধরনের নাটক। শাহবাগ হচ্ছে একটি মহান জায়গা, তো এই জায়গায় সম্পর্কে কোনো কথা বলার তো সৌদের কোনো এখতিয়ারই নেই। কারণ হচ্ছে সৌদ এই মহান জায়গাতে ঢুকতেই পারবে না। ওর জায়গা হচ্ছে গ্রামে, ও থাকে উত্তরায়। ও শাহবাগ এই ক্যাপিটাল সিটি নিয়ে এত কথা বলে কিভাবে? যে নিজে এখনো একটা গণ্ডির থেকে বের হতে পারেনি, তার কোনো কথা বলা সাজে না। এখন আবার করছে গাধার পাল। আমি তো গাধার পাল, গাধাদের নিয়ে পাল করছি। আর ও কি করছে? ও হচ্ছে সেই তথাকথিত হিন্দি সিরিয়ালের অপভ্রংশ
ডলস হাউস নামক মহিলাদের প্যাচপ্যাচানি এই টাইপের সিরিয়ালও বানায়। এবং আরও একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে সুদের মাথায় যে আপনারা ঘন কালো চুল দেখেন, এটা কিন্তু আসলে চুল না, এটা হচ্ছে উইক। হ্যাঁ, উইক পরে হাঁটে এবং চোখেও দেখেন। ওর বেসিক্যালি ডিরেকশন ছেড়ে অন্য কিছু করা উচিত। ম্যাম আমরা কি আসতে পারি? এসো। অয়ময়ে সারা জাকের চরিত্রটি বেশি জনপ্রিয়তা পায়, আপনারটি নয় কেন? আমার ধারণা তোমার মা, তোমার নানা নানি, বাবা, দাদা দাদি যদি জিজ্ঞেস করো যে টেলিভিশনের কোন নাটকটার সময় রাস্তায় 8:30টার সময় ঢাকা শহরে রাস্তায় গাড়ি থাকতো না, ওনার এক বাক্যে বলবেন কোথাও কেউ নেই। তোমরা তো হয়তো অয়মায় কিংবা কোথাও কেউ নেই যখন হয়েছে তখন তো প্রায় হয়তো হামাগুড়ি দিচ্ছ, সেজন্য এই কথাটা বলে পার পেয়ে যেতে পেরেছে। Well, নিজের কথা বলা উচিত না, বাট মোনা ক্যারেক্টারটা ধরো এই ঈদেও তো মোনা আর বাকের ভাইকে নিয়ে একটা নাটক হচ্ছে, তো এ বিষয়ে আর কিছু বলার দরকার আছে কি? এগুলো হচ্ছে মিডিয়ার খেলা, এগুলো সব টেলার মেড। সারা জাকের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো খুব ভালো, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। যেমন ওনার চোখ খুব সুন্দর, কিন্তু অ্যাভারেজ বাঙালির চোখ আজকাল তো প্রায় দেখছি যে এই সবুজ রঙের লেন্স পরে মেয়েরা ক্যামেরার সামনে আসছে। বলা যায় না কোন দিন দেখা যাবে সুবর্ণাও সবুজ লেন্স পরে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। যেভাবে সে গ্ল্যামারের পিছনে ছুটছে। সুবর্ণা মুস্তফা, সারা জাকের দুজনের মধ্যে কে বেশি সফল অভিনেত্রী? অভিনয়ের সাথে তো ওনার সম্পর্ক প্রায় ব্রিটিশ আমলের। উনি এখন মার্কেটিং নিয়ে ব্যস্ত, উনি এখন মেকিং নিয়ে ব্যস্ত। আমি আসলে মনে করতে পারি না উনি শেষ কি অভিনয় করেছেন, সরি। সুতরাং সফলতার ব্যাপারটা নাইবা বললাম, দর্শক বুঝে নেবে। সুবর্ণা বোধহয় একটা মাধ্যমই চিনে, সেটা হচ্ছে টেলিভিশন মাধ্যম। যে স্টেজ ওকে জন্ম দিয়েছিল সেই স্টেজ থেকে সে সরে গেছে। ও যদি শিল্পকলা একাডেমির মঞ্চে যায়, মাসে অন্তত 2টো করে শো আমি করছি। উনি নিজেকে বাংলাদেশের সুচিত্রা সেন বলে দাবি করেন, আপনার কি মনে হয়? সুচিত্রা সেন আর সুবর্ণা মুস্তফা, এটা কেউ বিশ্বাস করবে? অনেকেই সুচিত্রা সেনকে নকল করার চেষ্টা করে, হয়তো সুবর্ণা মুস্তফাও সেই চেষ্টাটা করছে। সারা জাকির মনে হয় আজকাল একটু বেশি কথা বলছেন না? কি করবে বেচারা, কেউ নাটক টাটকে নেয় না তো, তাই ভাবছি যে এগুলো বলে যদি একটু লাইমলাইটে আসা যায়। বন্যা মির্জা আর আপনি দুজনেই তো এক নাটকে নমিনেশন পেয়েছেন, তো অ্যাওয়ার্ডটা কে পাচ্ছে, আপনার অপিনিয়ন কি? আসলে এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে চাই না। দীপা আপু তো মনে করছে দীপা আপুই পাবে। আমি ঠিক বুঝতে পারলাম না যে দীপা আসলে এটা কেন মনে করবে। কমেন্টস যদি বন্যা করে থাকে আমি বিশ্বাস করি ও আমার নামে কোনো খারাপ কথা বলবে না, কারণ ও আমার অনেক ভালো বন্ধু। উনি বলেছে যে আপনি নমিনেশন পাওয়ারই যোগ্যতা রাখেন না। হ্যাঁ, তো নমিনেশন যারা দিচ্ছেন তাদের থেকে কি দীপা বুদ্ধিমতী যে দীপা আমাকে এই কথাটা বললো? ডেফিনেটলি তারা বোঝেন দেখেই দিয়েছেন। আসলে ও পাবে না নিশ্চিতই, প্রচুর পয়সা টয়সা হয়তো ওই খরচ করছে, নাহলে ওর মাথাটা আসলো কি করে? আমি কেন করব? আমার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাউকে পয়সা দিতে হয় না। আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এগুলো কথা বললো কি করে? অ্যাওয়ার্ডের জন্য পয়সা খরচ করা এটা কি? আমার ভাই অত পয়সা নাই যে আমি অ্যাওয়ার্ডের জন্য পয়সা খরচ করব, যার আছে সে করুক। মাই গড, এটা কি বলছেন আপনি? আমি বুঝতে পেরেছি, আমি একদম পরিষ্কার এখন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। আমার মনে হয় কাজটা দীপাই করছে। সে এটাও বলেছে আপনি অভিনয় করার কোনো যোগ্যতা রাখেন না। সে কে আমার যোগ্যতা নিয়ে কথা বলার? তার কি যোগ্যতা আছে? আমি তো মনে করি তারই কোনো যোগ্যতা নেই অ্যাওয়ার্ড পাওয়ার, সেজন্য জীবনে কোনো অ্যাওয়ার্ডই পায়নি। এই জন্য এখন জেলাস হয়ে আমাকে এই ধরনের কথাবার্তা বলছে। ছি, মানে আপনারা একটা কাজ করেন, ওকে না পাগলা গারদে ভর্তি করিয়ে দেন। একটা মানুষ সুস্থ থাকলে এরকম কথা বলতে পারে না। এতদিন আমি বলিনি, দীপা বলেছে দেখেই এখন আমি বলছি যে আমি কেন আজে বাজে কথা বলে বেড়াবো। আর দীপা লোকের কথা বিশ্বাস করবে কেন? অন্তত আমাকে একটা ফোন করে নিতে পারতো, সেইটুকু সে করে। এরা কি বন্ধু? এরা আসলে বন্ধু নামের কলঙ্ক। এই মুহূর্তে মাজনুন মিজানের কথা মনে পড়ছে, কারণ খালি ফোন করে। আপনি শিওর মাজনুন মিজান আপনার খুব ভালো ফ্রেন্ড? হ্যাঁ, সবসময় খোঁজ খবর নেয়, ভালো ফ্রেন্ডই তো। বাট মাজনুন মিজান তো জাস্ট রিভার্স কথা বললো আপনার ব্যাপারে, আপনার সাথে ওর খুব খারাপ সম্পর্ক, ইভেন আপনি 2 দিন পর পর ফ্রেন্ড চেঞ্জ করেন।
কারণ নিজের তো বয়স হয়ে গেছে, ফ্রেন্ডশিপ করতে পারে না, এর জন্য মনে করে যে আমাদের ফ্রেন্ড হতে পারবে না, জেলাস। ছোট মানুষ তো, পড়াশোনা খুব কম করে, ও আর মাথায় একটু ঝামেলা সুর। আমরা সেটা মেনেই নিছি, বন্ধু হিসেবে আমরা সেটা মেনে নিছি। বাট আপনার অভিনয় নিয়ে অনেক বাজে মন্তব্য সে করেছে। ও নিজে কিন্তু ক্যারেক্টার পায় কিভাবে জানেন? জানি না। একে ওকে তাকে সারাক্ষণ ফোন দিতে থাকে, এটা আপনি বলতে পারেন যে খোঁজ খবর নিতে ফোন করে, কিন্তু আসলে তো বেসিক্যালি ব্যাপারটা তা না। বেসিক্যালি সে আসলে ক্যারেক্টার পাওয়ার জন্য ফোন করে, ফোন করে করে ক্যারেক্টার পায়, তারপর অ্যাক্টিং করে। তো সে আরেকজনের ক্যারেক্টার নিয়ে মানে আরেকজনের অ্যাক্টিং নিয়ে কিভাবে কথা বলে? ওরও তো কমিউনিকেশন করে সব ক্যারেক্টার পেতে হয়। ও কয়টা ক্যারেক্টার করেছে, ওর কয়টা ভালো কাজ আছে? জাস্ট টেল মি। নাই, ওর কোনো ভালো কাজ নেই। আপনি কুটনামি করেন, আপনি ওর জেলাসি ফিল করেন। স্বাগত তো আমার নামে কুটনামি করেছে, চলেন আতিক ভাইয়ের কাছে। ও আসলে নিজেই ভালো বন্ধু হওয়ার মতো না। ভেবেছিলাম যে মাজনুন মিজান আমার অনেক ভালো ফ্রেন্ড, বাট এখন দেখছি যে না, সবার নামে যেরকম কুটনামি করে আমার নামে করেছে। ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভালো। হ্যাঁ, আমি তো অভিনেতা, অভিনেতা তো এক প্রকারের রূপকর্তে ঢেকি, সবসময় অভিনয় করে বেড়াই। কোনোদিনও তার ক্যারেক্টার চেঞ্জ হবে না, সারা জীবন এরকম কুটনামি করতে থাকে। ও তো ভালো মতো কথাই বলতে পারে না, না বলে বাংলা, না বলে ইংরেজি। মানে আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে সাধারণ মানুষ, সেই মানুষের কাছেই ও বিলং করে না। আর শুটিং স্পটে ব্যাপক অর্থে ঢং করে সে, এগুলি করে ডিরেক্টর, ইউনিট তাদের ফেভার নিতে চায়। তো এটা তো কোনো ওয়ে না, না, ইটস নট ফেয়ার। ও এটা কেন করবে? ও একজন অভিনেত্রী, যাবে অভিনয় করবে, ওর রোল আছে, ওর দায়িত্ব আছে, সেটা পালন করে চলে আসবে। ওকে তো পারিশ্রমিক দেওয়া হয়, এমনি এমনি তো অভিনয় করে না, তাই না? এখন আপনারা জান আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে, আমি সরে যাবো। ফাহমিদা নবী সম্পর্কে কিছু বলুন। ফাহমিদা নবী সম্পর্কে কি বলবো, উনি উনি বেশ কনফিডেন্টলি ডিসটিউন গান করেন। বাপ্পার এত সাহস, ও যে নিজে ডিসটিউন করে সেটা কি ও জানে? তোমরা ওকে জিজ্ঞেস করো গিয়ে। ও যে আমাকে সুর ঠিক মতো দিতে পারে না, ও যে একটা গানের সুর তিনবার তিনটা সুরে মিক্স করে ফেলে, এসব কি ওর মাথায় আছে? না, আসলে ফাহমিদা আপনার মাথাটা পুড়ে গেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলছি ইদানিং। আমি এই ধরনের কোনো কাজ করি না। আপনাদের ডুয়েট অ্যালবামটাতে উনি না থাকলে নাকি অ্যালবামটা হিট হতো না? প্র্যাকটিক্যালি অ্যালবামটা যতটুকু হিট করেছে সেটা কিন্তু আমার কাজের জন্য হিট করেছে। উনি থাকলেও কিছু হতো না, না থাকলেও কিছু হতো না। যেরকম গান, সে গানগুলো যদি আমি না গাইতাম তাহলে বাপ্পার এই অ্যালবাম সুপার ডুপার ফ্লপ হতো। আপনি নাকি রেকর্ডিং এর শিডিউল ঠিকমতো মেইনটেইন করেন না? আমার এখন এত মেজাজ গরম হয়ে যাচ্ছে। বাপ্পা আসলে শুনো, বাপ্পাই কিন্তু শিডিউল মেনটেন করে না। ও 2টার আগে ঘুম থেকে উঠে না, ও অন টাইম ঠিক মতো কোথাও যায় না, গিটারটাও নিতে পর্যন্ত ভুলে যায়। শিডিউল আমি ঠিকই মেনটেন করি, কিন্তু সমস্যা হচ্ছে ফাহমিদা নবী উনি নিজেই শিডিউল মেনটেন করেন না। গত কয়েকদিন আগে আমার শিডিউল ছিল 3টায়, আমার স্টুডিওতে আসার কথা, সবাই বসে আছে, লোকজন বসে আছে, উনি আসলেন রাত 8টার সময়। এটা কোন ধরনের কথা? এটা তো নন প্রফেশনাল অ্যাটিটিউড। আজিজুল হাকিম আর আপনার বয়স সম্পর্কে যেটা শোনা যাচ্ছে, আপনার অপিনিয়ন কি? আজিজুল হাকিম, ওকে তো আমরা মামা বলে ডাকি, তো নিশ্চয়ই মামার বয়স তো মামার মতোই হবে। ও আমার মামার ক্লাসমেট ছিল। আমার ছোট মামার বয়স হচ্ছে 62। কেন ও এই ধরনের কথাবার্তা বলে আমি জানি না। ও তো আসলে আমার খুব ক্লোজ বন্ধু, এবং বন্ধু মানে কি, সমবয়সী না হলে তো বন্ধু হয় না। আপনি তো ওনার ডিরেকশনে অনেক কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? ডিরেক্টর হিসেবে কেমন সে কথা আমি পরে বলছি তোমাকে। একটি সিরিয়ালে আমি কাজ করেছিলাম, সেই নাটকটির নাম হচ্ছে কর্নেট, যেটি দেশ টিভিতেই প্রচার হয়েছে। ওই নাটকে আমি খুব একটি চরিত্রে অভিনয় করেছি। এটা খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এবং ওই চরিত্রটিতে অভিনয় করে আমি যেমন মজা পেয়েছি, এবং এটি যখন প্রচারিত হয়েছে তখন দর্শকরাও সাংঘাতিকভাবে উত্তেজিত। যখন কোনো একটি পার্টিকুলার ক্যারেক্টারের অ্যাপ্রিসিয়েশন হয়, তখন কিন্তু সেই ডিরেক্টরের দায়িত্ব হয়ে যায় সেই অভিনেতার সাথে কথা বলা। তো ওকে আজ পর্যন্ত আমাকে একটা টেলিফোন করে বলেছে যে দোস্ত, তো চরিত্রটা খুব চমৎকার অভিনয় করেছে। পত্র পত্রিকায় ও যখন ইন্টারভিউ দিয়েছিল তখন তো বলেছিল যে যা ও অভিনয় করেছে ও কিছুই করেনি, টোটাল জিনিসটাই হলো যে আমি মানে অ্যাজ এ ডিরেক্টর আমি যা দেখিয়েছি, যা বলেছি তাই ও করেছে, অল ক্রেডিটস গোজ টু মি। কোনটা তাহলে সত্য ধরে নেব? যে পত্রপত্রিকায় যে ইন্টারভিউটা দিয়েছিল সেটা আমি সত্য ধরে নেব, নাকি এখনো তোমাদের সাথে যে ইন্টারভিউ দিল সেটাতে সত্য? একটা প্রশ্ন আমি তোমাকে করছি, এখন কি ও যখন ইন্টারভিউটা দিয়েছিল তখন কি ওর বউ সঙ্গে ছিল? জি ছিল। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা ঠিক আসলে ওর মানে বায়াস একটা হয়তো ইন্টারভিউ তোমাদের এখানে দিয়েছে। উনি তো আরো বলে বেড়ান জিনাত হাকিম স্যার আপনি পঙ্গু, অসহায়। আরে একজন স্ত্রী একটা স্বামীর জন্য তো অপরিহার্য বিষয়।
একজন স্বামী একজন স্ত্রীর জন্য অপরিহার্য বিষয়, দুজনে মিলিত সংসারকে এগিয়ে নিয়ে যাবে। এখানে মানে একজন ছাড়া একজন পঙ্গু হবে কেন? তার মানে কি ও রোজই কখন শুটিংয়ে যায়, ও কখন বাচ্চাদেরকে নিয়ে ইউনিভার্সিটিতে যায় বা স্কুলে যায়, সেই খবর কি সে রাখে না? মানে আমার ওয়াইফ সম্পর্কে খোঁজ খবর রাখি কি না রাখি, এটা কিরকম একটা রুচিহীন প্রশ্ন হলো। তো একটা মানুষ এটা কি করে বলে যে আমি আমার ওয়াইফ সম্পর্কে খোঁজ খবর রাখি কিনা? আমি কোন প্রসঙ্গে আমি বুঝতে পারছি না। কি যে করে মানে ওই এসে শর্টটা দিলাম ভাইয়া আসবো? ও হ্যাঁ আসেন। কি অবস্থা ভাইয়া? আর অবস্থা এডিটিং ঈদের ঝামেলা, কাজ টাজ নিয়ে খুব busy। খুবই বাজে অবস্থা। কেমন চলছে কাজ? চলতেছে, এডিটিং চলতেছে আর কি। মানে এক্সাইটেড মনে হচ্ছে ভাইয়া? এক্সাইটমেন্ট মানে কি যে আর্টিস্টদের শর্ট মানে এমন এমন কিছু জায়গা থাকে রিজাম্পশন মিলাতে পারি না, মানে ওটা হচ্ছে ওদের যে সিনসিয়ারিটি, সব শর্টের মাঝখানে ফোনে কথা বলে, ইন্টারনেট করে। আমাদের ম্যাক্সিমাম আর্টিস্টের তো একই অবস্থা। এই যে ঈদের সেট প্রবলেম, ক্যামেরাটা বন্ধ করো না, এটা সমস্যা হবে না। শিওর তো? শিওর, সমস্যা হবে। দেখো হ্যাঁ সমস্যা হবে। আসলে সবকিছু আপনি তো বলতে পারেন, সমস্যা আছে। আমরা দেখাবো। মানে আপনাদের কাছে দুঃখের কথা বলি, মানে আর্টিস্টদের সিনসিয়ারিটির এত প্রবলেম। এই যে ইরেশ একটা গান্ডুস, এই যে ওর যে আর্টিস্ট হয়েছে ওর কোনো সিনসিয়ারিটি আছে? এই যে শর্ট দিছে, একটা শর্ট দিল, এখান থেকে দেওয়ার পরে সে কি করে ওই ইন্টারনেট ফোনে অমুক মিটিং এগুলো বিজি থাকে। আমি যখন কাউন্টার শট নিতে যাই তখন ওই শটের কথা ওর মনে থাকে না, তখন এই রিজাম্পশন মিলাইতে আমার এখন টেবিলে বসে আমার মাথার চুল ছিঁড়তে হচ্ছে। আমরা তো জানি ইরেশ জাকের আপনার খুব ভালো বন্ধু। ভালো বন্ধু আর ভালো কাজের মানে সহকর্মী দুটো তো দুই জিনিস, তাই না? মানে ভালো ফ্রেন্ড ঠিক আছে, ওকে, সম্পর্কের জায়গায় ওগুলা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু পারফর্মার হিসেবে, আমি একজন ডিরেক্টর হিসেবে যখন ওকে ক্যামেরার সামনে চিন্তা করি, ওই জায়গাটা তো একটা সিনসিয়ারিটি লাগবে। আফটার অল তুই তো এখন ইরেশ জাকের, ঠিক না? আর ও তো আসলে ইরেশ জাকের কি না, ওইগুলা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, বিকজ ও জানে যে ও এক সময় একটা বাংলাদেশের বড় কর্পোরেট পার্সোনালিটি হবে। সো অ্যাক্টিং করে তো আর ওর দিন চলে না, তো ওর কারণে ওইগুলা নাই, প্রবলেম নাই, ও সিনসিয়ার না। মানে সবসময় চাপার উপরে আছে, মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, চাপাটা কিরকম সেটা হচ্ছে ও ভাব দেখায় যে অফিসে অনেক বিজি, ওর মিটিং, আসলে কিন্তু ঘুমায় বাসায়। ঠিক আছে, আমি কল দিই 8টায়, আসে 12টায়, দুল ভাই আমার তো অমুক কর্পোরেট অফিস অমুক ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, এই ছিল সেই ছিল, এইগুলা বলে সে, তার জন্য সমস্ত আর্টিস্টরা বসে থাকে, মানে এই করে সে। আর ও একটা পারফর্মার, ওরে আমাদের দোষ, আমরা এখন নিজের চুরি, ওরে কিভাবে আমি পারফর্মার আমরা বানাইলাম, আমরা ডিরেক্টররা। ইরেশ জাকেরকে আমরা হিরো বানাইছি, মানে আর হিরো নাই বাংলাদেশে। কিন্তু আমরা তো জানি সে একটা টিভি স্টেশনের একটা জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক। মানে দেশ টিভির যে প্রোগ্রামের কথা বলতেছেন আপনি, সেই প্রোগ্রামের প্রডিউসার হচ্ছে গিয়ে একটা বলদা, আর ইরেশ হচ্ছে গিয়ে একটা গর্দব, মানে দুই বলদ এবং গর্দবের কম্বিনেশন হয়েছে। একটা মানুষের নাম দোদুল, মনে হয় দুলছে, একে ধরে দুলছে, তাকে ধরে দুলছে, কানের দুলের মতন। না হলে আলী জাকের কানের মধ্যে ঝুলছে, না আমার কানের মধ্যে ঝুলছে। ওর আমার উপস্থাপন নিয়ে ওর বলার কি আছে? ওর কই সেই মেধা? হ্যাঁ, ওর কই সেই মেধা? হ্যাঁ, ওর ইয়ে কোথায়? আমার ফোনটা করে দেবো। উপস্থাপক তো দেখতে ভালো লাগতে হবে, এরকম একটা লোক দাঁড়িয়ে এরকম একটা ভাব নিলেই হবে? এটা কোনো কথা? মোটা চুলমুল এরকম আওলা ঝোলা করে আইসা দাঁড়ায় গেল, হইলো না তো। আচ্ছা, আমি ঠিক আছে, আমি বুঝলাম যে আমার মামার মতন চেহারা নেই, আমার বাবার মতন আমি অভিনয় করতে পারি না, তো সে নিজে কি? সে গত 10 বছর সে কাজ করছে, তার মধ্যে একটা ভালো কি বানিয়েছে? প্রত্যেক বছর একই কথা, আমি কোনদিন আমার নাটক জমা দেবো না প্রাইজের জন্য। জমা দেওয়া তো ভয়। ইরেশের আরেকটা প্রবলেম আছে, ইরেশ আমাদের অন্যান্য সুন্দর নায়কদের থেকে সে দেখতে খুব একটা বেশি সুন্দর না, কিন্তু এটা সে কিভাবে ঢাকে, এমন একটা ভাব যে সে তাদের থেকেও সুন্দর। নায়ক হচ্ছে তো একটা অভিনয় করতে হয়, আসলে বেটা তুই তো দেখতেই ভালো না, তুই তো আল্লাহ দেখতেই একটা ফাউল, তুই দেখতেই বলদের মতো, তোরা তো হিরোর ক্যারেক্টার নিবে নাকি? পরিচালক একে তেল মারে, তাকে তেল মারে। হুমায়ুন ফরিদি কেন অভিনয় করেন যাই না, আলী জাকের কেন অভিনয় করে যাই না? কাকা আপনার দেশ ব্রাহ্মণবাড়িয়া, আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, এর চেয়ে বেশি কি পারে? তা লাস্ট কাটিং কবে ভালো? এদিন দিক থাকে না, কিছু না, মন্টাজ যায় না, ফিল্ম ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করে না, প্যান্ট খুলে মাথায় পড়ে চলে যায়। ইরেশ সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই, মানে ইরেশ হচ্ছে সত্যিকার অর্থে একটা পেইন, একটা মাইগ্রেন, একটা সাইনাসাইটিস, একটা গ্যাস্ট্রিক, একটা আলসার, টেনশন, একটা টেনশনের নাম, এটা হচ্ছে ইরেশ জাকের। ইরেশ জাকেরকে মানে সত্যিকার অর্থে যদি উপমা করা হয়, তাহলে এগুলা যদি দেওয়া হয়, তাহলে ইরেশ আসলে কিছু ডিজিজের নাম আসলে, মানে এছাড়া ইরেশের কোনো আইডেন্টিটি নাই। আপনারা যান, প্লিজ যান প্লিজ।
আপনার Please! ফ্রেন্ড আপনার সম্পর্কে এসব কথা ভাই বলে। মানুষের পার্সোনাল টাইম এন্ড স্পেস বলার জিনিস আছে, প্লিজ আপনার আমাদের সাথে এমন করছেন কেন? প্লিজ 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 যান 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 না। এসব কথা তো আপনার ফ্রেন্ড আপনার সম্পর্কে বলেছে, আমরা তো কিছু বলি নাই। আমরা কি করছি রে ভাই? ঠিক আছে Okay, আমরা যাচ্ছি, চলে তাও যাচ্ছি। চুপ করেন আপনি। আমরা চলে যাচ্ছি। একটা লোকে বন্ধ হয়ে গেছে। এত মিথ্যা কথা আসলে বলা যায় না। রিয়েলি সরি ফাহমিদা আপা, রিয়েলি সরি। বন্যা আমার আসলে খুব ভালো বন্ধু, এ ধরনের কোনো ঘটনাই কিছু ঘটেনি। আমরা একেবারে একটা ফান করছিলাম। সরি সৌদ, আমি সরি তোর কাছে, এগুলো সব বানানো, দর্শক একদমই বিশ্বাস করবেন না। অনিমেষ গাজার পাল সিরিয়াসলি নিস না প্লিজ অনিমেষ। এই কথাগুলো আসলে কোনোটাই সত্যি না, এটা আপনারাও জানেন, আমিও জানি এবং ইরেশও নিশ্চয়ই জানি। ইরেশ, আমি ভেরি সরি। এতক্ষণ যেগুলো করলাম মোটামুটি দোদুল ভাইয়ের স্কিটের মতন বলা অপারগ অভিনয়ের একটা অংশ। সেলিম, আমি অত্যন্ত ক্লোজ এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মামু, এটা কোনোটাই সত্যি না, কোনোটাই আমি মন থেকে বলি নাই। মাজদুম মিজান আমার অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী। স্বাগতা, স্বাগতা খুবই সরি স্বাগতা। সরি, আমি তোমাকে এত স্নেহ করি, এত স্নেহ করি, কত ছোট্টবেলা থেকে তোমাকে দেখেছি। সরি সরি, এগুলো সব এই দুই বাচ্চা আর দেশ টিভি। আই এম সরি, আই এম সরি, আই এম সরি।